নমস্কার, সিপিআইএম ডিজিটালে আপনাদের স্বাগত। আমরা আমাদের নতুন সিরিজ অন দ্য স্পট শুরু করেছি। হক রুটি রুজি, জনতাই পুঁজি, এই স্লোগানকে সামনে রেখে এইবারের লোকসভা নির্বাচনে বামপন্থীরা লড়ছে। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন লোকসভা কেন্দ্রে যাচ্ছি এবং সেখানকার বামপন্থী প্রার্থীদের সঙ্গে সময় কাটাচ্ছি। তাদেরকে চিনে নেবার চেষ্টা করছি, তাদেরকে বুঝে নেবার চেষ্টা করছি। এই সিরিজের আমাদের দ্বিতীয় পর্ব রানাঘাট লোকসভা কেন্দ্রে। এখানে আমাদের প্রার্থী হয়েছে দীর্ঘদিনের লড়াকু নেতা কমরেড অলোকেশ দাস, যিনি বিগত সময় এই অঞ্চলেই সাংসদ ছিলেন। আজকে আমরা সারাদিন ওনার সঙ্গে ঘুরবো, ওনার সঙ্গে সঙ্গে থাকবো, ওনার সঙ্গে প্রচারে যাব, যাতে আমাদের সামগ্রিক দর্শক এবং এই লোকসভার সাধারণ মানুষজন কমরেড অলোকেশ দাসকে ভালোভাবে চিনে নিতে পারে। আসুন। নমস্কার, সিপিআইএম ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সঙ্গে উপস্থিত আছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড অলোকেশ দাস। অলোকেশ বাবু নমস্কার। নমস্কার। আপনার স্কুল জীবন এইখানেই আমাদের রানাঘাটেই, তারপর আপনি কলেজ জীবন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে স্নাতক, সেই সঙ্গে সঙ্গে ছাত্র আন্দোলনের নেতৃত্ব, যুব আন্দোলনের উচ্চতর নেতৃত্ব, আপনার আলজেরিয়ায় সাম্রাজ্যবাদ বিরোধী যে সম্মেলন, সেখানে আপনার উপস্থিতি, এবং ধীরে ধীরে তারপর সর্বক্ষণের কর্মী বর্তমান সময়। তো এই পথটাকে, এই রাস্তাটাকে যদি এই ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, তারপর বর্তমান সময় সর্বক্ষণের কর্মী, এইটাকে যদি আপনি একটু আমাদের সঙ্গে আলোচনা করেন যে এর পথটা কিরকম ছিল, এই এত দূর আসার পথটা কিরকম ছিল। রানাঘাটে আমার জন্ম, রানাঘাটের পালচৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে আমার শিক্ষা জীবন। আর প্রাথমিক শিক্ষা যেখানে, সেটার নাম ছিল জগদীশ পাঠশালা, সেটা পরবর্তী ক্ষেত্রে নাসরাপাড়া প্রাথমিক শিক্ষায়তন বলে পরিচিত হয়। তো পালচৌধুরী স্কুলের ছাত্র হিসেবে স্বাভাবিকভাবেই আমার একটা গর্ব আছেই। সেখান থেকে আমি রানাঘাট কলেজে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, যে তখন কলেজে পড়ার স্কোপ ছিল, সেখানে আমি করি। তারপর আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স অনার্সে ভর্তি হই। এইটা হচ্ছে যে শিক্ষাগত পরিক্রমা। তারপর আমি বিএড করি। শিক্ষাগতভাবে আমার একটা বিষয় হচ্ছে যে আমি রাজনীতিতে জড়িয়ে পড়া, রাজনীতির প্রতি আকর্ষিত হওয়া, ছাত্র আন্দোলন, সেটা আমার স্কুল জীবন থেকেই শুরু হয়। তারপর কলেজ জীবনে, এবং মূলত একেবারে বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া। সেখানকার স্টুডেন্টস ইউনিয়নের আমি সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম। সেখান থেকে জেলা ছাত্র আন্দোলনে যুক্ত হই এবং জেলা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিই। তারপর রাজ্যে আমি ছিলাম। ফলে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার জীবনে। আর ওই সময় থেকে আমি বুঝতে শুরু করি, একেবারে প্রথমেই যে রাজনীতি বুঝে রাজনীতিতে অংশগ্রহণ, এরকম তো নয়, কারোর ক্ষেত্রেই হয়তো নয়, আমার ক্ষেত্রেও ছিল না। কিন্তু রাজনীতিকে বুঝতে পারার শুরুটা কিন্তু ছাত্র আন্দোলনে। সেদিক থেকে
আমি ঋণী, আমি ছাত্র আন্দোলনের। মানে ছাত্র আন্দোলন থেকেই আপনার রাজনৈতিক কর্মজীবনের সামগ্রিক শুরু হয়? গোটা জগৎকে চেনা সেটা আমার ছাত্র আন্দোলন দিয়েই, এইটা একটা বিষয়। আর তারপর হচ্ছে যে ছাত্র আন্দোলন থেকে আমি যুব আন্দোলনে যাই। আমি দীর্ঘদিন যুব জেলার সভাপতি ছিলাম, রাজ্যের সহ সভাপতি ছিলাম, আমি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। তো যুব আন্দোলনের সংগঠক হিসেবেই গিয়েছিলাম আলজিয়ার্সে, বিশ্ব সাম্রাজ্যবাদ বিশ্ব ছাত্র যুব উৎসব বলা হয়। অবশ্যই সেখানকার ফ্লেভার হলো অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট, সাম্রাজ্যবাদ বিরোধী বক্তব্য, সেটাই গোটা পৃথিবীর ছাত্র যুবদের থাকে সেখানে। তো সেটা গিয়েছিলাম, সেটাও আমার কাছে একটা বড় অভিজ্ঞতা। এছাড়া এমনিতে অনেকগুলো প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট ইউথ ফেস্টিভ্যাল হয়েছিল তখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, আমি বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছিলাম সেখানে। কতগুলো কালচারাল ইভেন্টে বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে আমি প্রাইজও পেয়েছিলাম। একটা ধানবাদে একটা ফেস্টিভ্যালে গেছিলাম, ইস্ট জোন ইউনিভার্সিটি ফেস্টিভ্যাল, সেখান থেকে আমরা প্রাইজ পেয়ে আবার গিয়েছিলাম এই নন অ্যালাইনমেন্ট ইউথ ফেস্টিভ্যালে দিল্লিতে। আমার মনে আছে আর একটা চমকপ্রদ অভিজ্ঞতা হচ্ছে আমার জীবনে, সেটা হচ্ছে তখন এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার আমি দীর্ঘদিন ছিলাম, কোর্টের মেম্বার। এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার হিসেবে সেই সময় একটা আমাদের সুযোগ হয়েছিল ইউজিসির সঙ্গে মিট করা। তখন প্রফেসর যশপাল ছিলেন চেয়ারম্যান, তার সঙ্গে আমরা মিট করি। তিনিও আমাদের রাজ্যের যে ডিসেন্ট্রালাইজেশন সেটা সম্পর্কে খুবই আগ্রহী হন, যে ছাত্ররাও একটা অংশগ্রহণ করছে এবং গুরুত্বপূর্ণ মতামত দিচ্ছে, এবং তাদের ধারণা ছিল যে ছাত্ররা কেন এরকম প্রশাসনের জায়গায়। কিন্তু আমি নিজে যখন বক্তব্য রাখি ছাত্রদের সমস্যা এবং প্রশাসন সেটা কিভাবে সংযুক্তি হতে পারে, উনিও মানে অবাক হয়ে যান। উনি বলেন যে এটা একটা নতুন অভিজ্ঞতা। ছাত্রদের প্রতিনিধি নিয়ে উনি আশ্চর্য হয়ে যান। তারা সাধারণভাবে এটাকে গ্রহণ করতেন না। ছাত্রের প্রতিনিধি কেন থাকবে, যে ছাত্রের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সমস্যা দারুণভাবে তুলে ধরতে পারে, এটা যখন তিনি বুঝলেন তখন তার কাছে একটা ঘটনা হলো, সেটা উনি প্রকাশও করেছিলেন। এইটা হচ্ছে যে ঘটনা, এরকম টুকরো টাকরো অনেকগুলো ঘটনা আছে। আমার মনে আছে আমাদের ছাত্র জীবনে আমরা রাজ্যপাল এপি শর্মা গো ব্যাক স্লোগান দিয়েছিলাম, কারণ এপি শর্মা তখন রাজ্য সরকারের যে সুপারিশ সেটাকে না মেনে একেবারে ইন্টেনশনালি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, সেই উপাচার্যকে নিজের মন মর্জি মতন করছিলেন। তো সেটা আমাদের পছন্দ ছিল না, আমাদের মনে হয়েছিল যে এটা গণতান্ত্রিক ব্যবস্থার আক্রমণ। তো উনি আচার্য হিসেবে এসেছিলেন কনভোকেশনে বিধানচন্দ্র কেশব বিশ্ববিদ্যালয়ে, আমরা গিয়েছিলাম সেখানে, খুবই আক্রমণ হয়েছিল, আমাদের উপর পুলিশ সে সময় পড়েছিল, রক্তাক্ত অবস্থা, সেটাও আক্রমণ নেমে আসে। তো সেটাও একটা আমাদের একটা ছাত্র আন্দোলনের একটা অভিজ্ঞতা। ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলনে আমি যাই। যুব আন্দোলনে যাওয়ার সময় মানে বলা চলে গোটা এই জেলাকে গতিশীল করব, যুবদের সমস্যা সেগুলোকে সামনে নিয়ে আসবো, সমাধান করবো, এটা দারুণভাবে আমাদের আকাঙ্ক্ষা ছিল, জেদ ছিল। সেটা আমি মানে ঠাট্টা করে বলি এখন ওদেরকে যে নদিয়া জেলার সব রাস্তায় আমি হেঁটেছি, আমার মানে পদযাত্রা করে যুব আন্দোলন করতে গিয়ে গোটা নদিয়া জেলাকে একদম এক্সপ্লোর করা। আমাদের জেলার যে দাবিগুলো, যে জায়গাগুলোর দাবি, আমরা ওই কৃষ্ণনগর থেকে করিমপুর রেল লাইনের দাবি, একেবারে আমরা সোজা মানে একদম সাধারণ মানুষের দাবি থেকে শুরু করে ছাত্র যুবদের যে আপামর জনতার দাবিকেও আপনারা একসঙ্গে মার্চ করে তুলে ধরবার কাজের দাবি, ছাত্রের দাবি, তখন ছিল সম্প্রীতির দাবি, শান্তির দাবি, উন্নয়নের দাবি, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা খুব সচল ছিলাম। আর যুব ফেডারেশনকে সেই সময় আমরা একটা গতিশীল ভূমিকার জায়গায় নিয়ে গিয়েছিলাম, সমস্ত জায়গায় আমাদের ব্যাপ্তি হয়েছিল। তো এই যুব আন্দোলন করতে করতে আমি তখন হচ্ছে হঠাৎ করে আমি লোকসভার সদস্য হয়ে যাই। আমাদের এখানে একজন সাংসদ তিনি মারা যান তৃণমূল কংগ্রেসে। তো তৃণমূল কংগ্রেসে উনি মারা যাওয়ার পরে তখন উপনির্বাচন হয়। এখন এই যে উপনির্বাচন হয় তখন আমাদের আগে পার্টির প্রার্থী অনেক ভোটে হেরে গেছিলেন, তো আমাদেরও ধারণা ছিল না যে আমরা জিতবো। সেই সময় পঞ্চায়েত ভোট হয়েছিল, সেই পঞ্চায়েত ভোটে হিসাব করলে দেখা যায় যে গ্রামাঞ্চলে প্রায় আমরা 90,000 ভোটে পিছিয়ে আছি। ফলে এই উপনির্বাচনটা আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে যায় যে আমাদের জেতার কোনো পরিস্থিতি নেই। সে সময় পার্টি আমাকে প্রার্থী করে,
আমার বয়স কম ছিল, তখন যুব আন্দোলন করি। তো তখন আমার মনে আছে যে পঞ্চায়েত নির্বাচনের হারার পরের যে সময় খুব কঠিন মানুষের মধ্যে, যে মানুষের মনে ভাবনা একটা যে হেরে যাচ্ছি আমরা, এই সময় তো একবারে আমরা চষে ফেলি একদম। আমি সময় মানে গতিশীলতার খানিকটা বলা যায়। আমি গোটা জেলায় ঘুরি, পার্টির নেতৃত্বরাও নামে, রাজনৈতিক জেদ একটা তৈরি হয় যে সিট আমরা উদ্ধার করবো, আমাদের এই পিছিয়ে পড়া অবস্থা থেকে আমরা সামনের দিকে এগোবো। কারণ ঠিক তার আগে দুটো আমাদের লোকসভায় হাতের বাইরে বেরিয়ে গেছিল, নবদ্বীপ এবং কৃষ্ণনগর। তো তখন হচ্ছে যে আমরা নবদ্বীপটা এই পুনরুদ্ধার করি, আমরা প্রায় 1 লাখ ভোটে জিতি উপনির্বাচনে। সেইটা আমাদের জেলার একটা দারুণভাবে রিভাইভাল হয়। 2004 সালে আমরা আবার জিতি, ওই দুটো সিটে জিতে যাই তখন। তো সেটা চলে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন আমি নির্বাচনে দাঁড়িয়েছি, এখন আমি বুঝতে পারি তখন যে সবটা একদম বুঝে করেছি এমন না, ঝোঁকে সবটার মধ্যে যুক্তি, এখন বুঝি সেটা যুক্তি ছিল, আসলে সেটা তখন আমি বুঝতে পারিনি এই যুক্তির উপর দাঁড়িয়ে কাজ করছি। তোমার পার্টির ভাবনা ছিল এই যে নিবিড় উন্নয়ন, মানুষের কাছে গিয়ে উন্নয়ন, মানুষের কি বলছে মানুষ আর কোথায় বেশি মানুষ আছে তার উপর দাঁড়িয়ে থাকা উন্নয়ন। এইগুলো এখন আমি বুঝছি যে লোকে এতদিন পর কিন্তু এখন কিন্তু তারা ধরিয়ে দিচ্ছে। এইখানে আপনি কল করেছিলেন, এইখানে আপনি এই যে একটা মাঠের গ্যালারি করেছিলেন, এই দেখুন এই স্কুলটা আপনি তৈরি করে দিয়ে গেছিলেন, এই স্কুলটার বিল্ডিং করেছিলেন, এই যে একটু, এবং তারপরে আর্সেনিক ফ্রি টিউবওয়েল, এই দেখুন এখানে আপনি টিউবওয়েলটা করেছিলেন, এখানে লোকজন মেয়েরা সব জলের ইয়ে নিয়ে দাঁড়াতো। তো এইগুলো মানুষ কিন্তু আমাকে মনে করিয়ে দেয়। বিভিন্ন রকম রাজনৈতিক দল যেভাবে সুশ্রী দিচ্ছে, আমরা সেই সুশ্রীতে কখনো রকম প্রলোভনে পা দিতে চাইছি না। ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে ভেদাভেদ আমাদের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করছে, আমরা তার থেকে বিরত থাকতে চাইছি। একটা সেটিং এর রাজনীতি আমাদের চোখের সামনে জ্বলজ্বল করছে। আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, এখানে যিনি মুকুটমণি দাঁড়িয়েছেন তিনিও বিজেপির প্রার্থী, যিনি জগন্নাথ সরকার তিনিও বিজেপির প্রার্থী। তাই আমরা সাধারণ মানুষরা ঠিক করেছি এই দুই ফুলের যে আমাদের সাধারণ মানুষকে এপ্রিল ফুল বানাচ্ছে, আমরা বামপন্থী প্রার্থী কমরেড অলোকেশ দাসকে বেছে নিতে চাইছি। এই এলাকার মানুষ সহ আমরা সাধারণ জনগণ। কমরেড অলোকেশ দাস আমাদের এর আগেও দেখেছি দুবার তিনি সাংসদ ছিলেন, এলাকার মানুষের স্বার্থে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় কর্মযজ্ঞে তিনি যুক্ত ছিলেন। তাকে আমরা পুনরায় দুহাত ভরে আশীর্বাদ দিতে চাইছি। এই এলাকার মানুষ, এই চৌরঙ্গি মোড়ের মানুষ, তারই প্রতিফলন প্রতিটা মানুষের চোখে মুখে যেন সেইটাই জলছবি উঠে এসেছে আজকে। এর আগেও তো আপনি সংসদে গেছেন, তো ওই সময় সংসদে গিয়ে আপনি প্রথম কাকে দেখে বা কোন পার্লামেন্টারিয়ানকে এক্স্যাক্টলি দেখে আপনি তখন ইন্সপায়ার্ড হয়েছিলেন বা অনুপ্রাণিত হয়েছিলেন ওই সময়ে দাঁড়িয়ে? আমাদের দলনেতা ছিলেন সোমনাথ চ্যাটার্জি। তার বাবরি মসজিদ ডিমোলিশনের সময় তার বক্তব্য শুনেছি টিভিতে। তো ফলে স্বাভাবিকভাবে আমি গিয়ে তার বক্তব্য শুনেছি পার্লামেন্টের মধ্যে। একেবারে গম্ভীর গলা, যুক্তি, সেই যুক্তিকে অন্যদের কাটতে না পারা, ফলে উনি একটা টাওয়ারিং পার্সোনালিটি ছিলেন। তারপর সোমনাথ দা স্পিকার হয়ে যান 2004 সালে। তখন হচ্ছে যে মোহাম্মদ সেলিম ছিলেন 2004 থেকে 6-এর মধ্যে। 6 সালে উনি আবার আমাদের রাজ্যে নির্বাচিত হয়ে রাজ্যের মন্ত্রী হয়ে যান। তো ওই সময় আমি দেখেছি এইরকম মানে বামপন্থীরা তো বরাবরই একটা পার্লামেন্টারি বড় ছাপ রেখেই যান তাদের বক্তব্যে। তো বামপন্থীদের যেমন আপনি বললেন এনাদেরকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন। দেখুন বাসুদেব আচারিয়া মানুষ কোনোদিন বলতে পারবে না যে কোনো সমস্যা নিয়ে বাসুদেব আচার্যের কাছে গেছে আর মুখ ঘুরিয়ে নিয়েছে। আমি দেখেছি যে কোনো দল নির্বিশেষে মানুষ যদি সমস্যায় পড়ে উনি সেটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব জায়গায় নিয়ে যাওয়া অসামান্য দক্ষতা। যে সাঁওতালি ভাষা সেটার যে স্বীকৃতি, সেটার জন্য কিন্তু আমরা যখন অটল বিহারী বাজপেয়ীর কাছে গেলাম, লাস্ট দিন ছিল পার্লামেন্টে, আমার মনে আছে 13 পার্লামেন্টের লাস্ট দিন। তো গেলাম, সকাল থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমি রামচন্দ্র ডোম, বাসুদেব আচারিয়া, মানে সবাই একসাথে তখন একটা অ্যাপিলের জন্য সকাল থেকে চেষ্টা করছি। লাস্ট ডে মানে ওটা পার্লামেন্টারি সেশনের লাস্ট ডেতেই কিন্তু সেটা আমরা কার্যকরী করতে পেরেছিলাম। এই যে টেনাসিটি, লেগে থাকা,
এটাও কিন্তু হচ্ছে যে এই যে সোমনাথ দা, বাসুদেব আচার্য, আমাদের এদের কাছ থেকে কিন্তু শেখা। আপনি ব্যক্তিগতভাবে সংসদে যদি আপনার কোনো নিজের দেওয়া কোনো স্পিচ বা নিজের দেওয়া কোনো বক্তব্য, কোনো বিষয়, সেটা যদি কিছু মনে থাকে, যদি কিছু আমাদের সঙ্গে হ্যাঁ, share আমি তো করেন। গঙ্গা ভাঙন যখন ব্যাপার হয় তখন গঙ্গা ভাঙন বারবার তুলেছি আমি। মানে বিশেষ করে এটাকে আমি রেফারেন্স দিয়েছি যে শ্রী চৈতন্যের জন্মস্থান, এবং এটা শুধু আমার দেশের ব্যাপার না, আন্তর্জাতিক ক্ষেত্রে ইনি বিখ্যাত, সেই জায়গায় গঙ্গার ভাঙনে আক্রান্ত, এটা আমি তুলেছিলাম। আমি অনেক বিষয় তুলেছি। এর বাইরে হচ্ছে যে আমাদের জেলার যে তাঁত শিল্প আছে, সেই তাঁত শিল্পের যে হ্যাঁ, এই পুনরুজ্জীবন, ফুলিয়া টুলিয়া যে ফুলিয়া, সমস্ত অঞ্চলে, হ্যাঁ, শান্তিপুর, আমাদের নবদ্বীপ, এ তো কুটির শিল্পের একদম মানে ফুলিয়ার আখড়া বলা আমি যেতে পারে। ওটাকে একটা এক্সপোর্ট মার্ট করার জন্য চেষ্টা করেছিলাম ফুলিয়া থেকে। সেই সময় আমাদের রাজ্যের মন্ত্রী ছিলেন বংশগোপাল চৌধুরী, তাকে নিয়ে আমরা একটা জয়েন্ট এফোর্ট করার চেষ্টা করেছিলাম। এবং আমাদের শুধু সেন্ট্রাল গভর্নমেন্টে আবদার করা, কথা বলা, পার্লামেন্টে তোলা ছাড়াও আমি স্টেট গভর্নমেন্টে অসীম দাশগুপ্ত অর্থমন্ত্রী ছিলেন, তো ওনাকে নিয়ে আমার মনে আছে কল্যাণী থেকে একেবারে নৌকা করে আমরা চলে গেছিলাম একেবারে নবদ্বীপ অব্দি, ফলে যাতে করে ভাঙনটা কোন জায়গায় হচ্ছে সেটা লোকেট করা যায়। তো এরকম ধরনের আরো অনেক বিষয়গুলো আছে। আমি জওহর নবোদয় বিদ্যালয়, তো এইটা তখন করার পরিকল্পনা আমি দিই পার্লামেন্টে, তো সেটা স্যাংশন হয় রানাঘাটে। তারপরে কাজের জন্য জায়গা পাওয়া যাচ্ছিল না, আমি প্রাথমিক জায়গার ব্যবস্থা করে দিই। তারপরে হচ্ছে পার্মানেন্ট জায়গা করা, সেটাও আমি এটা ডিএম কে ধরে তখন জায়গা, এখন আছে জওহর নবোদয় বিদ্যালয়। এরকম ধরনের বিভিন্ন সাক্ষ্য আছে আর কি। সেন্ট্রাল হল বলা হতো পার্লামেন্টে, সেখানে সবাই আসতে পারতো, সোনিয়া গান্ধী থেকে শুরু করে মানে কি বলে আদবানি অব্দি, তারা সবাই মিলে বসতো, কথা বলতো, গল্প হতো। এই নতুন যে সংসদ ভবন হলো সেখানে কিন্তু এটা থাকলো না, সেন্ট্রাল হল থাকলো না, মানে সবাই মিলে একে অপরের সঙ্গে কথা বলবে ইত্যাদি, এটা কাটল করে সেই জায়গাটাকে, এটাই হচ্ছে যে গণতন্ত্রের বহুস্বরকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এক স্বরকে সামনে তুলে নিয়ে আসা হচ্ছে। এগুলো একটা উদাহরণ। তাঁতিদের কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট ছিল, সেইগুলো নিয়ে আমরা মুভ করেছি। আমাদের জেলার ডেভেলপমেন্ট, আমাদের তখন হচ্ছে এমপি হিসেবে ওই যে তখন আমাদের প্রধানমন্ত্রী সড়ক যোজনা বলতো, সেটাই আমাদের ভূমিকা ছিল। অসংখ্য আমরা রাস্তা করেছিলাম সেই সময়, যে ইটের রাস্তা, আজকের দিনে হাস্যকর মনে হবে, কিন্তু সেই ইটের রাস্তাটা যে মানুষ কিভাবে মনে রেখেছিল তার কারণ হচ্ছে ইটের রাস্তাটা তার কাছে কাম্য ছিল। আমি কথা বলে দেখেছি তারা একটু ইটের রাস্তা চাই, আমাদের এতগুলো লোক। চাষিদের মাটি পরীক্ষার জন্য একটা কেন্দ্র করে দিয়েছিলাম, তোমরা আসো মাটি পরীক্ষা করো, মাটি পরীক্ষা করে কোন ফসল তোমার ওখানে ভালো হবে সেটা দেখো, এইরকম প্রকল্পগুলো ছিল। তারপর হচ্ছে যে আমি একটা সুইমিং পুল করেছিলাম ওখানে। সুইমিং পুল মানে সুইমিং পুল না, সাঁতার শেখার কেন্দ্র, সাঁতার শেখার বাচ্চাদের জন্য। তো এখন যেটা হয় সেটা হলো করে দিয়ে গেলাম, তারপর একটা গভর্নমেন্ট করলো কি, যে এটা করলে বোধহয় অন্য রাজনৈতিক দলের প্রচার হয়ে যাচ্ছে বা কোনো ব্যক্তির প্রচার হয়ে যাচ্ছে, সেটার দিকে তাকালো না। এরকমও উন্নয়নের সমস্যা হয়েছে। যে আমি চাকদাতে এখন আছি, চাকদাতে যেটা স্টেডিয়াম হয়েছে, চাকদা স্টেডিয়াম, এই চাকদা স্টেডিয়ামের তখন এই ঝুলন গোস্বামীরা ছিল তখন, তো তখন ওই প্লেয়ার্স যে ড্রেসিং রুম বললো, ঠিক আছে আমরা টাকা দিলাম, আন্তর্জাতিক মানের তখন ড্রেসিং রুম লাগবে, তারপর হচ্ছে ওদের গ্যালারি করতে হবে, তারপর আমাদের এখানে সম্প্রীতি মঞ্চ বলে একটা আছে, উৎসব বাড়ি, সেটার জন্য আমরা অর্থ বরাদ্দ করেছিলাম। এইরকম সমস্ত মানে বড় যে সমস্ত শহরগুলো আছে, গ্রাম আছে, সব জায়গাতে কিন্তু আমরা মানে উন্নয়নের বিস্তৃতি ঘটিয়েছিলাম, সেটা মানুষ মনে রেখেছে। এবার 2024 আবার লোকসভা নির্বাচন, আপনি আবার এই অঞ্চল থেকেই আপনি আবার লড়ছেন মানুষের স্বার্থে, সংসদের যাওয়ার, সাধারণ মানুষের দাবি দাওয়াকে তুলে ধরবার জন্য। তো এইবার লোকসভা নির্বাচনে এই অঞ্চলের এই অংশের মানুষজনের কোন কোন দাবি দাওয়া, কোন কোন ইস্যুগুলোকে তুলে ধরছেন, আপনি সামনে রেখে লড়াই করছেন, সেইগুলো যদি একটু আমাদের সঙ্গে আলোচনা করেন। প্রথম কথা হচ্ছে যে লড়াই কার সঙ্গে হচ্ছে, যে কে বিজেপি আর কে তৃণমূল। তার কারণ হচ্ছে যে এখন তৃণমূলের যিনি প্রার্থী তিনি হচ্ছেন যে বিজেপির এমএলএ, স্টিল নাও বিজেপির এমএলএ। 7 দিন আগে উনি বলেছেন মোদিময় ভারত, 7 দিন আগে উনি বলেছেন যে সিএএ কে প্রয়োগ করতে হবে, 7 দিন আগে উনি বলেছেন মুসলমানদের তাড়াতে হবে। আর
ঠিক 7 দিন পর তার দেওয়াল লেখা হচ্ছে যে মমতা ব্যানার্জির আশীর্বাদ জন্য ইনাকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। তাহলে কি দাঁড়াচ্ছে? তৃণমূলের যারা লোক, যারা ভালোবেসে তৃণমূল করে, তাদের বক্তব্য হচ্ছে যে বিজেপির ক্যান্ডিডেট হেরে যাবে বলে বিজেপির আর একটা ক্যান্ডিডেটকে তৃণমূলের মাথায় চাপিয়ে দিয়েছে, যার ফলে সে যদি কোনোভাবে জিতে ফিরে আসে তাহলে সে আবার বিজেপিতে চলে যাবে। তাহলে যে বিজেপিতে যাবে তাকে আমি তৃণমূলের হয়ে ভোট দেবো কেন? তাহলে কি এই যে বোঝাপড়া সেটিং যেটা সিপিআইএম অভিযোগ তোলে, যেটা তৃণমূলকে পাল্টা বলতে হয়, তাহলে সেটাই কি সত্যি দাঁড়িয়ে গেল না? পঞ্চায়েতে সেটিং রয়েছে, সব জায়গাতে সেটিং রয়েছে, মোটামুটি ভাবে এক্সপোজড হচ্ছে। ফলে এই যে এক্সপোজড হচ্ছে, এটা বিজেপি সবচেয়ে বেশি এক্সপোজড হচ্ছে। তাহলে বিজেপি যে এক্সপোজড হলে তাহলে যদি আমাদের এই যে অংশটা, তারা তৃণমূলকেও গ্রহণ করতে পারবে না, কারণ তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য গেছিল। সিএর যে বিল 2019-এ যেটা পাস হয় তার জন্য করেছিল। তার মানে বোঝা গেল বিজেপির বিল তৃণমূল পাস করাতে সাহায্য করেছে। তাহলে এই যে এখন বিরোধিতা করছে সিএ, সেটার কারণটা অন্য, সেটা হচ্ছে মুসলমানদের ভোটটা ওদের নিজের দিকে নিয়ে আসার জন্য। আজকে দেখুন, যারা এই শান্তনুটা থেকে শুরু করে যারা বিজেপি করছে, মন্ত্রী হয়েছে, তারা তো বিজেপি বা আরএসএস এর ছাতার তলায়, পুরো ব্রহ্মণ্যবাদী দল, পুরো মনোবাদী দল, যার বিরুদ্ধে লড়েছিলেন হরিচাঁদ। তাহলে হরিচাঁদ যার বিরুদ্ধে লড়েছিলেন সেই ছাতার তলায় আশ্রয় নিচ্ছে। মেলে না। দুটো কথা উনি সবচেয়ে বড় কথা বলেছিলেন, যে মেয়েরা ছেলেরা সমান পঙ্ক্তিতে থাকবে। এটা হরিচাঁদের একটা ঐতিহাসিক, সেই সময়কার, আপনি দেখুন 1817 সাল এই সময়। তাহলে তারপরে হরিচাঁদ কিন্তু 1817 সালে বলেছিল যে বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার। দেখুন কত পরে হিন্দু কোড বিল নিয়ে আম্বেদকর বলেছিল। তাহলে একটা ঐতিহাসিক উদার সংস্কৃতিকে রেখে, কুসংস্কারকে বাদ দিয়ে একটা উন্নত চেতনার দ্বারা মতুয়া আজকে কোন অবস্থায় আছে। আজকে মেয়েদেরকে বিজেপি কোন চোখে দেখে। আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু মেয়েদের স্বয়ংসেবক হওয়ার কোনো সুযোগ নেই। মহিলা সেবিকা সংঘ, তাই না? স্বয়ং নেই, মেয়েদের স্বয়ং করতে বাধা আছে। মেয়েরা পুরুষের নিয়ন্ত্রণে থাকবে। যে দল বলে সেই দলে শান্তনু ঠাকুর হরিচাঁদের উত্তরাধিকার বলে পরিচয় দেয়, মিলে না। আপনি দেখুন প্রাইভেট স্কুল আছে, সরকারি স্কুল থাকবে না, তাহলে সাধারণের শিক্ষাটা কোন জায়গায় যাবে? তার মানে শিক্ষা সংকোচন। তাহলে বিজেপির শিক্ষা সংকোচন গোটা দেশের অন্য রাজ্য মানলো না। মমতা বলল যে আমি চালু করে দেবো নিউ এডুকেশন পলিসি সেন্ট্রাল গভর্নমেন্ট। তার মানেটা কি? তার মানেটা শিক্ষা সংকোচন দুজনাই। অথচ এরা হরিচাঁদ গুরুচাঁদের নামে ভোট চায়, যারা শিক্ষা সম্প্রসারণ চেয়েছিলেন। এই আমাদের যে কেন্দ্রে না, আমাদের কেন্দ্রের কথাগুলো উঠছে। আমরা কোনোদিন মতুয়া নিয়ে রাজনীতি করি, কারণ আমরা জানি আমাদের যে অংশ, একটা রিজার্ভ সিটে পশ্চিমবাংলায় অন্য কেউ তো ছিল না, বামেরা ছিল। তার মানে এই লোকগুলো যারা মতুয়া বলে দাবি করে, যারা তফসিলি বলে দাবি করে, যারা পূর্ববঙ্গীয় মানুষ বলে দাবি করে, যারা অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে, তারা জানতো যে আমাদের আসল আশ্রয়স্থল হচ্ছে এইটা। আমার দাবি এরা শুনবে, আমার অধিকার সম্পর্কে এরা সচেতন, তাহলে এদের কাছে যেতে হবে। ওই জন্য আমাদের বলতে হয়নি মতুয়াদের ধর্ম সম্মেলনে গিয়ে বলতে হয়নি যে সিপিআইএম করো, বাম করো, আমরা কোনোদিন বলিনি। কিন্তু আজকে এটাকে সূক্ষ্মভাবে একেবারে হরিচাঁদ গুরুচাঁদের উল্টো দিকে গিয়ে তাকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আমরা কোনোদিন মতুয়া নিয়ে রাজনীতি করি, কারণ আমরা জানি আমাদের যে অংশ, একটা রিজার্ভ সিটে পশ্চিমবাংলায় অন্য কেউ তো ছিল না, বামেরা ছিল। তার মানে এই লোকগুলো যারা মতুয়া বলে দাবি করে, যারা তফসিলি বলে দাবি করে, যারা পূর্ববঙ্গীয় মানুষ বলে দাবি করে, যারা অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে, তারা জানতো যে আমাদের আসল আশ্রয়স্থল হচ্ছে এইটা। আমার দাবি এরা শুনবে, আমার অধিকার সম্পর্কে এরা সচেতন, তাহলে এদের কাছে যেতে হবে। ওই জন্য আমাদের বলতে হয়নি মতুয়াদের ধর্ম সম্মেলনে গিয়ে বলতে হয়নি যে সিপিআইএম করো, বাম করো, আমরা কোনোদিন বলিনি। কিন্তু রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করা হচ্ছে, যেহেতু মতুয়া অংশটা সেটা আমাদের রাজ্যের শিডিউল কাস্টের 17%। ফলে ওই সংখ্যা দেখে করা হচ্ছে। আমাদের এগুলো বড় একটা ফ্যাক্টর। আমাদের এই লোকসভা কেন্দ্রে এই সবগুলো ফ্যাক্টর যদি আমরা যাচাই করি, তাহলে কিন্তু নেগেটিভ পয়েন্ট গোজ টু বিজেপি এন্ড তৃণমূল। পঞ্চায়েতে যে জায়গাটায় ভোট হয়েছে খানিকটা, সেখানে কিন্তু একটা ইঙ্গিত আছে। যেখানে ভোট হয়েছে সুষ্ঠুভাবে, সেখানে বামেরা এগিয়েছে। আমরা 2018-র পরে 2019-এর লোকসভা দেখেছিলাম, সেরকম কিছু হয়নি। কিন্তু
ফলে আমরা এক্সপেক্ট করি 2024-এ সেরকম যদি না হয় তাহলে কিন্তু আসল রায়টা বেরিয়ে আসবে। এই কাগজের শূন্যটা কাগজের শূন্যে থাকবে, কিন্তু আসল জায়গাটায় শূন্য থাকবে না, মানুষ সেটাকে ভরিয়ে দেবে। বামফ্রন্ট সরকার থাকতে মানুষের মানে কি বলবো, ওগুলো যে পাট্টা দেওয়া জমিগুলো দিয়েছিল, এখন সেগুলো এই সরকার এসে কেড়ে নিয়েছে। বিজেপি সরকারে তো জগন্নাথ সরকার বা বঙ্কিম ঘোষকে তো কোনোদিনই দেখাই যায় না বা দেখতেও পাইনি। এত ঝড় বৃষ্টি যা কিছু হয়ে যায়, টর্নেডো হলো তাও কোনোদিন দেখা গেল না। আসলো মুখ চিনে একজনকে দুজনকে ত্রিপল দিয়ে চলে গেল, আর কিছু বললেও না বা করলেও না। বিগত দিনের সাংসদ হিসেবে কমরেড অলোকেশ দাস আমরা ওনার সঙ্গে দেখেছি, উনি একজন সফল সাংসদ হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। কিন্তু তারপরে পালা বদলের পরে তো বিরোধী পক্ষ, মানে তখন বিরোধী পক্ষ বর্তমানে টিএমসি ছিলেন তাপস মণ্ডল, তারপরে জগন্নাথ সরকার, তাকে তো সাংসদ হিসেবে আমরা কাছেই পাই। কীভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই সঙ্গে জীবনদায়ী ওষুধ, সব থেকে বড় পয়েন্ট হচ্ছে জীবনদায়ী ওষুধ। বিভিন্ন ওষুধের কোম্পানিগুলো নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি সরকারকে টাকা ঠেলেছে, তারা কি এমনি টাকা করে ঠেলেছে, এবং তার বিনিময়ে যে মার্কেটিংয়ে তারা বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ ওষুধ, টেস্ট ফেল ওষুধ, জীবনদায়ী ওষুধগুলো তারা মার্কেটে চালু করেছে, এবং তার দিনে দিনে ওষুধের দাম বেড়েছে। জীবনদায়ী ওষুধগুলো এগুলো সাধারণ মানুষ নিয়েছে। আসল যে কথাগুলো মানুষের জন্য সংসদে বলা দরকার, তার ধারে কাছে এটা এসছে না। তো আমার মনে হয় মানুষ আস্তে আস্তে যাচ্ছে, বেশি দিন ভুল বুঝিয়ে রাখা যাবে না। ওই কন্যাশ্রী, রূপশ্রী, ভাতা হয়তো দু একজন খাবে, এটা অস্বীকার করা যাবে, কিন্তু সাধারণ মানুষ নিজেদের রুটি রুজি লড়াই লড়বে, বামপন্থীদের সঙ্গেই লড়বে বলে মনে হচ্ছে। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আমি মেনলি কল্যাণী ইউনিভার্সিটির 3rd ইয়ারের স্টুডেন্ট। তা বর্তমানে এই দেশে যেভাবে দুর্নীতির দিকটা বেড়ে চলেছে, আমাদের মূলত আমরা পড়াশোনা করছি, পড়াশোনা করার পাশাপাশি কি দেখছি যে আমরা চাকরি, কোনো টেট পরীক্ষা দিতে গেলে পরে সেখানে চাকরি পাচ্ছে না। আমাদের অনেক সিনিয়ররা আছে যারা বিগত বহুদিন ধরে তারা আজকে ধর্নায় বসে আছে চাকরির জন্য, তারা চাকরি পাচ্ছে না। প্লাস কেন্দ্রের সরকার বিজেপি প্লাস রাজ্যের তৃণমূল সরকার তারা করছে কি যে শিক্ষার দিকটাতে এত পরিমাণ টাকা বা পয়সা, অর্থের দিকটা এতটা বাড়িয়ে দিয়েছে যে ফ্যামিলিগত দিক থেকে আমাদের প্রচণ্ড সমস্যা হয়ে যাচ্ছে পড়াশোনা করতে। আর বিগত দিনে আমরা শুনেছি যে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই রাজ্যে পড়াশোনার দিক থেকে আর্থিক মানে পড়াশোনার খরচের পরিমাণটা প্রচুর কম ছিল। সেক্ষেত্রে সাধারণ মানুষের বা প্রত্যেকের সুবিধা হতো পড়াশোনা করতে এই আর্থিক দিকটা থেকে। আর যেটা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্য সরকার কন্টিনিউয়াসলি তারা চাকরির নামে ফর্ম ছাড়ছে এবং ধোঁকাবাজি করছে, চাকরি দিচ্ছে না কাউকে। রাজ্য সরকার, কেন্দ্র সরকারও সেম করছে। তা আমরা চাইছি যে আমাদের এই রাজ্যে আবার এই বামফ্রন্ট সরকার ফিরে আসুক, তাহলে হয়তো আমাদের পড়াশোনার দিক থেকে বা চাকরির দিক থেকে সকলের উপকার হবে এবং সকলে হয়তো আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারবো, ভালোভাবে আমাদের জীবনটাকে আমরা কাটাতে পারবো। প্রথম কথা হচ্ছে যে সবাই সকাল সকাল আসবেন, ভোট দেবেন, নিজের মত প্রয়োগ করতেই হবে। আশা করা যায় বাঁধা হবে না, যদি বাঁধা দেওয়ার চেষ্টা করে বাঁধা দিলে বাঁধবে লড়াই, এই মনোভাব নিয়েই ভোটের কেন্দ্রে যেতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের সামনে সমস্ত বিষয়গুলো পরিষ্কার আছে, নিজেদের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে আপনারা মত দেবেন এবং আপনারা মত দিতে পারেননি, এইবারে মতটা দেবেন যখন, তখন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাটা ভাববেন যে কারা তাদের অন্ধকারে রেখে দিল। আমাদের রাজ্যের কথাটাকে ভাববেন। একটা মিথ্যা অহংকারের ওপর দাঁড়িয়ে একটা অন্ধকারের মধ্যে রেখে দেওয়া হয়েছে, অন্ধকারের নদী। আর আমাদের দেশ তো বুঝতেই পারছেন যে ধর্ম, জাত ইত্যাদির মোড়কে রেখে দিয়ে আমাদের যে মূল সমস্যা, আমাদের যে কাজের সমস্যা, আমাদের যে খাবার সমস্যা, আমাদের যে লেখাপড়ার সমস্যা, এই সমস্যাগুলোকে আড়াল করবার চেষ্টা করছে। এইরকম একটা জায়গায়
দিনটাকে যদি ফিরে যাওয়া যায় তাহলে সবাই এখন বলে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম। সত্যি করে তুলনামূলকভাবে আমাদের আগেকার সময় যখন প্রতি বছর স্কুলের চাকরি ছিল, প্রতি বছরে সরকারি চাকরি ছিল, চাকরিতে আলাদা করে দলীয় হস্তক্ষেপ হতো না, চাকরিতে দুর্নীতি এটা ভাবাই যেত না, কৃষকের কাজ ছিল, ক্ষেত মজুরের পারিশ্রমিক ছিল, লেখাপড়ার জায়গাটা সুন্দর অঙ্গন ছিল। এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ফিরিয়ে আনার চেষ্টা আপনাদের করতেই হবে এবং অবশ্যই সেক্ষেত্রে বিকল্প দেখবেন আপনার সংস্কৃতির সঙ্গে একেবারে মিলে যায় এমন, সেটা হচ্ছে বামপন্থীরা। বামপন্থীর সঙ্গে এবার কংগ্রেস যুক্ত হয়েছে, ফলে আলাদা শক্তি হিসেবে তারা সামনে এসেছে। আমি সেজন্য আপনাদেরকে বলবো যে আমাদের রাজ্যে দেশকে যদি বাঁচাতে হয়, রাজ্যকে যদি ঠিক করতে হয়, তাহলে আপনারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবেন, দেখবেন আপনার জীবনের অভিজ্ঞতার সঙ্গে এটাই মিল খাবে।